আমি আপনাকে দেখাবো কিভাবে এলিমেন্টর ব্যবহার করে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন, যা একটি জনপ্রিয় এবং সহজে শেখা যায় এমন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার। আপনার ওয়েবসাইট তৈরি বা ডিজাইন করার কোনো অভিজ্ঞতা না থাকলেও এই ভিডিওর শেষে আপনার একটি সম্পূর্ণ ওয়েবসাইট থাকবে এবং আপনি নিজেই কিভাবে এটি ম্যানেজ করবেন এবং কম খরচে চালিয়ে রাখবেন সেটাও জানতে পারবেন। আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য হোস্টিং সেটআপ করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং তারপর এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে আপনার কাস্টম ওয়েবসাইট ডিজাইন করতে শিখবেন। শেষে আমরা আপনার কাস্টম ডোমেনও সংযুক্ত করব। শুরু করতে নিচের ভিডিওর বিবরণে দেওয়া প্রথম লিঙ্কটি ব্যবহার করে এলিমেন্টরে সাইন আপ করুন। এখনই আপনি ওই লিঙ্ক ব্যবহার করে আপনার প্রথম বছরের জন্য 75% ছাড় পেতে পারেন, তবে এটি সবসময়ই আমাদের বর্তমান সেরা ডিলটি দেবে। ওয়েবসাইট হোস্টিং আমাদেরকে একটি সার্ভারে জায়গা ভাড়া নিতে দেয়, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো সংরক্ষণ করতে পারি। এভাবে আমাদের ওয়েবসাইট 24 ঘন্টা 7 দিন লাইভ থাকবে। এলিমেন্টরের ওয়ার্ডপ্রেস হোস্টিং প্ল্যানগুলো দেখতে চলুন প্রথমে সি প্ল্যানসে ক্লিক করি। এলিমেন্টর একটা পেজ বিল্ডার, আর পেজ বিল্ডার আমাদের কোনো কোডিং ছাড়াই ওয়েবসাইট তৈরি করতে দেয়। এর পরিবর্তে আমরা সহজে ব্যবহারযোগ্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ উইজেট দিয়ে আমাদের ওয়েবসাইট তৈরি করব। এলিমেন্টরের প্ল্যানগুলোতে হোস্টিং এবং তাদের পেজ বিল্ডার অন্তর্ভুক্ত থাকে এবং এগুলো একসাথে সুন্দরভাবে কাজ করে। এই ভিডিওতে আমি আপনাকে যা দেখাবো সব কিছুই কোড বিল্ডার দিয়ে তৈরি করা যায়। প্রয়োজনে আমরা পরে আপগ্রেড করতে পারি, তাই লাইট প্ল্যানের নিচে বাই নাওতে ক্লিক করুন। এরপর আমরা সাইন আপ করব এবং এলিমেন্টরের জন্য একটি অ্যাকাউন্ট তৈরি করব। আমার অ্যাকাউন্ট তৈরি করুন, তারপর আমরা আমাদের বিলিং তথ্য দিতে পারবো। এরপর আমরা আমাদের পেমেন্ট পদ্ধতি দিতে পারবো। সব কিছু দেওয়ার পর পে নাওতে ক্লিক করুন। আপনি হয়তো এআই স্টার্টার অফারটি পেতে পারেন, তবে শুধু নিচে স্ক্রল করুন এবং স্টার্ট ক্রিয়েটিং ইউর ওয়েবসাইট নির্বাচন করুন। এরপর আপনি এলিমেন্টরের অনবোর্ডিং ফ্লোতে চলে যাবেন, কিন্তু আমি আপনাকে আপনার দরকারি সব কিছু দেখিয়ে দেব, তাই আমরা কিছুটা সময় বাঁচাতে এটি স্কিপ করতে পারি এবং ওপরের ডান পাশে থাকা ক্লিক করতে পারি। এখানে আমরা এলিমেন্টর ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এবং আমাদের কাছে একটা নোটিফিকেশন এসেছে যে আমাদের ইমেল ভেরিফাই করতে হবে। এটি আমাদের সাইন আপ এবং হোস্টিং শেষ করার জন্য গুরুত্বপূর্ণ, তাই চলুন একটা নতুন ট্যাবে আমাদের ইমেল ইনবক্স খুলে নেই। এলিমেন্টর থেকে আসা প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস বিষয়ক ইমেলটি খুঁজে বের করুন। ওটা খুলুন, তারপর কনফার্ম ইউর ইমেলে ক্লিক করুন। এখানে গো টু মাই এলিমেন্টরে ক্লিক করে আপনি আবার আপনার ড্যাশবোর্ডে ফিরে যেতে পারেন। আপনার মূল এলিমেন্টর ড্যাশবোর্ডটি রিফ্রেশ করলে আপনাকে আবার সেই একই জায়গায় নিয়ে যাবে। এখানে ওয়েবসাইটস ট্যাবে আছি, তাই আমি অতিরিক্ত ট্যাবটি বন্ধ করে দিচ্ছি। এখন যেহেতু আমাদের হোস্টিং প্ল্যান হিসাবে এলিমেন্টর আছে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা প্রক্রিয়া শুরু করতে পারি। ওপরে ডান পাশে ক্রিয়েট এ হোস্টেড ওয়েবসাইটে ক্লিক করুন। তারপর আমরা যেই প্ল্যানটি তৈরি করেছি তার নিচে ইউজ দিস সাবস্ক্রিপশন সিলেক্ট করুন। কারণ আমরা একদম শুরু থেকে শুরু করছি, তাই ক্রিয়েট নিউ সাইট সিলেক্ট করি। এই ভিডিও শেষে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটে কাস্টম ডোমেন যুক্ত করবেন। কাস্টম ডোমেন মানে আপনার ওয়েবসাইটের নাম, আর আমাদের প্ল্যানে ইতিমধ্যে একটি ফ্রি ডোমেন অন্তর্ভুক্ত আছে। এটা সেট আপ করা সহজ, তবে প্রসেস হতে কিছুটা সময় লাগতে পারে। তাই আপাতত আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ চালিয়ে যাই এবং স্কিপ অ্যান্ড ইউজ টেম্পোরারি ডোমেনে ক্লিক করি। এরপর এলিমেন্টর আমাদের জানায় আমাদের সাইট প্রস্তুত। চলুন কমপ্লিট ইউর সাইট সেট আপে ক্লিক করি। এখন আপনি হয়তো এই অ্যাক্সেস রেস্ট্রিক্টেড পেজে চলে আসতে পারেন। এমন হলে চিন্তার কিছু নেই। আমার টেস্টিংয়ে এটা এলিমেন্টরের প্রসেসে ছোট্ট একটা গ্লিচ। সরাসরি নতুন একটা ট্যাব খুলুন এবং আবার এলিমেন্টরে সাইন ইন করুন। আপনার এই পেজটি দেখা উচিত এবং আপনি আবার ঠিক পথে ফিরে আসবেন। আমি এই ট্যাবটা সরিয়ে নিচ্ছি এবং আমাদের এরর ক্লোজ করছি। চলুন আমাদের এলিমেন্টর হোস্ট করা ওয়েবসাইটের ওপর মাউস রাখি এবং ওপেন ডাব্লিউপি ড্যাশবোর্ডে ক্লিক করি। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এবং আমরা এখন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করেছি। এটাই আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড এবং ওয়েবসাইট কাস্টমাইজ করার সময় আমরা এখানে প্রায়ই আসব। এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার শুরু করার আগে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কিছু জিনিস পরিষ্কার করা উচিত, যাতে একেবারে শুরু থেকে শুরু করা যায়। চলুন এখনই সেটা করি। আমি এটা বন্ধ করছি এবং ডিসমিস করছি। স্ক্রিন অপশনস মেনুর নিচে চলুন এই সব স্ক্রিন এলিমেন্টের টিক চিহ্ন তুলে দিই। এখন আমাদের ড্যাশবোর্ড সুন্দর ও পরিষ্কার দেখাচ্ছে। এরপর যদি আমরা পোস্টে যাই, সব পোস্টে, তাহলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড পোস্টের ওপর মাউস নিয়ে গিয়ে ট্র্যাশে ক্লিক করতে পারি।
তারপর ট্র্যাশ বিন থেকে আমরা এই পোস্টটি স্থায়ীভাবে ডিলিট করতে পারি। একই কাজ আমরা পেজেস, সব পেজে গিয়েও করতে পারি। যদি স্যাম্পল হোম পেজের ওপর মাউস নিয়ে যাই, মোর অপশনসে ক্লিক করি, তারপর ট্র্যাশে ক্লিক করি, এরপর ট্র্যাশে গিয়ে একইভাবে আমরা এই পেজটিও স্থায়ীভাবে ডিলিট করতে পারি। এখন যেহেতু আমরা কিছু অপ্রয়োজনীয় জিনিস পরিষ্কার করেছি, চলুন বাম পাশের মেনু থেকে সেটিংসে যাই এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন করি। জেনারেল সেটিংসে আমরা আমাদের সাইটের শিরোনাম এবং ট্যাগলাইন দেখতে পাই। যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বারে দেখি, তাহলে এখানেও আমাদের সাইটের শিরোনাম দেখতে পাবো। চলুন এই দুটোই পরিবর্তন করি। আপনার ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট কিছু বিষয়। আমি লিখছি ড্যানের সহজ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল এবং চলুন শিখি এলিমেন্টার ও ওয়ার্ডপ্রেস। নিচে স্ক্রল করুন এবং সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এখন আমাদের সাইটের শিরোনাম ওপরের মেনুবারে পরিবর্তিত হয়েছে। ম্যাকে কমান্ড ক্লিক বা উইন্ডোজে কন্ট্রোল ক্লিক করলে আমাদের সাইট নতুন ট্যাবে খুলবে এবং সেখানে আমাদের সাইটের শিরোনাম ও ট্যাগলাইনের পরিবর্তন কার্যকর হয়েছে কিনা দেখতে পাবো। এটা আপাতত বন্ধ করে দিই। আবার সেটিংসে ফিরে ডিসকাশন ট্যাবের নিচে চলুন অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্টস অন নিউ পোস্টস অপশনটি ডিসেবল করি। এটি স্প্যাম কমেন্টের পরিমাণ কমাতে সাহায্য করবে, তাই আমরা নিচে স্ক্রল করে সেভ চেঞ্জেসে ক্লিক করতে পারি। এখন যেহেতু আমরা এই ক্লিন আপের কাজগুলো শেষ করেছি, আমরা আমাদের থিম এবং প্লাগইন ইনস্টল করার জন্য প্রস্তুত, যাতে আমরা ওয়ার্ডপ্রেসে এলিমেন্টার পেজ বিল্ডার ব্যবহার শুরু করতে পারি। বাম পাশে মেনুতে চলুন অ্যাপিয়ারেন্সে যাই, তারপর থিমসে ক্লিক করি। একটা থিম হলো আপনার ওয়েবসাইটের ডিজাইন টেমপ্লেটের মতো। এটি আপনার সাইটের রং, ফন্ট, লেআউট এবং স্টাইল কেমন হবে তা নিয়ন্ত্রণ করে। হ্যালো এলিমেন্টর আমাদের বর্তমান অ্যাক্টিভ থিম, কিন্তু আমরা এটি পরিবর্তন করে সবচেয়ে জনপ্রিয় ফ্রি থিমগুলোর একটি আস্ট্রা ব্যবহার করব। অ্যাড নিউ থিমে ক্লিক করুন, তারপর থিম সার্চ বক্সে আস্ট্রা লিখে খুঁজুন। এরপর ইনস্টলে ক্লিক করুন এবং ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেটে ক্লিক করুন। যদি আমরা আমাদের হ্যালো এলিমেন্টের থিমের থিম ডিটেলসে ক্লিক করি, তাহলে আমরা এটি ডিলিট করতে পারি। এখন আমাদের নতুন থিম ইনস্টল হয়ে গেছে, আমরা আমাদের স্টার্টার টেমপ্লেটস প্লাগইন ইনস্টল করতে পারি। আমাদের মেনুতে প্লাগইনসে ক্লিক করুন। প্লাগইন হলো এক ধরনের এক্সটেনশন যেগুলো আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করতে পারেন। প্রতিটি প্লাগইন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন ফিচার যোগ করতে দেয়, ঠিক যেমন আপনার স্মার্টফোনের জন্য অ্যাপস। স্টার্টার টেমপ্লেটস প্লাগইন আমাদের শত শত ফ্রি টেমপ্লেটের অ্যাক্সেস দেবে, যা আমাদের ওয়েবসাইট ডিজাইন করা আরও সহজ করে তুলবে। অ্যাড প্লাগইনে ক্লিক করুন, তারপর প্লাগইন সার্চ বক্সে স্টার্টার টেমপ্লেটস লিখে খুঁজুন। চলুন ইনস্টল নামে ক্লিক করি এবং ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভেট করি। শুরুতেই চলুন টেমপ্লেট দিয়ে তৈরি করি। আর এখানে আমাদের পেজ বিল্ডার হিসাবে এলিমেন্টার সিলেক্ট করি, কারণ এটি সহজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডিংয়ের সুযোগ দেবে। আমি এখানে বলবো হয়তো পরে। এখন আমাদের একটা টেমপ্লেট বেছে নিতে হবে। টেমপ্লেট থিম থেকে আলাদা, যেটা আমরা আগেই বেছে নিয়েছিলাম যখন অ্যাসটা ইনস্টল করেছিলাম। ওই থিম পুরো ওয়েবসাইটের সামগ্রিক চেহারা নিয়ন্ত্রণ করে, যার মধ্যে রং, ফন্ট এবং সব পৃষ্ঠার লেআউট অন্তর্ভুক্ত। তবে একটি টেমপ্লেট শুধু নির্দিষ্ট একটা পৃষ্ঠার লেআউট নিয়ন্ত্রণ করে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ বা কন্ট্যাক্ট পেজ। আপনি এখানে ক্যাটাগরি অনুযায়ী টেমপ্লেট ব্রাউজ করতে পারেন এবং দেখবেন যেসব টেমপ্লেট পেইড সেগুলোতে প্রিমিয়াম হিসেবে চিহ্নিত করা আছে। তবে শুরু করার জন্য অনেক ফ্রি টেমপ্লেট আছে, আর টেমপ্লেট ব্যবহার করলে আমাদের অনেক সময় বাঁচবে এবং পেশাদার লুকেও শুরু করতে পারবো। আপনি এই টেমপ্লেটগুলোর যে কোনো একটিতে ক্লিক করলে কেমন দেখাবে তার একটা প্রিভিউ পাবেন এবং এখান থেকেই পৃষ্ঠাগুলোর মধ্যে ঘুরে দেখতে পারবেন। হিরে গিয়ে অন্য কিছু বেছে নিতে চাইলে শুধু ক্লিক করলেই হবে। আমি প্ল্যানেট আর্থ নামের এই টেমপ্লেটটি ব্যবহার করতে যাচ্ছি, কারণ শেখার জন্য এটি বেশ ভালো। এলিমেন্টর পেজ বিল্ডার এবং এটি বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য ব্যবহার করা বেশ সহজ ও নমনীয়। একবার টেমপ্লেট বেছে নিলে আপনি ওয়েবসাইট কাস্টমাইজ করা শুরু করতে পারেন সাইট লোগো দিয়ে, আর চাইলে ফন্ট পেয়ারিংও পরিবর্তন করতে পারেন। এর নিচে আমরা নতুন কালার প্যালেট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারি, তবে আপাতত আমি ডিফল্টই রাখছি এবং আমরা কন্টিনিউতে ক্লিক করতে পারি। এই ফিচার সিলেকশন ধাপে আমি স্কিপ দিস স্টেপে ক্লিক করব। যদি আপনি এই ইনসাফিসিয়েন্ট মেমোরি লিমিট বার্তাটি দেখেন, তাহলে এখান থেকেও আপনি স্কিপ এবং কন্টিনিউ করতে পারেন। এবং তারপর অবশেষে এই স্ক্রিনে আপনাকে আসলে আপনার তথ্য পূরণ করতে হবে না, তবে আপনাকে এই বক্সে টিক দিতে হবে, যাতে আপনি স্বীকার করেন যে আপনি আপনার সাইট সেটিংস ওভাররাইড করছেন এবং নতুন কন্টেন্ট যোগ করছেন। টিক দেওয়ার পর সাবমিট এবং বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করুন। এটি 1-2 মিনিট সময় নিতে পারে, তবে একবার সম্পন্ন হলে আপনি এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইট দেখতে পারবেন।
যদি আমরা এখানে নিচে স্ক্রল করি তাহলে আমাদের হোম পেজের বাকি অংশ দেখতে পাবো এবং আমরা আমাদের মেনু বারে থাকা অন্যান্য পেজেও যেতে পারি দেখতে। উদাহরণস্বরূপ এটি হলো অ্যাবাউট পেজ আর এটি হলো সার্ভিসেস পেজ। চলুন দেখি এই পেজগুলো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে কেমন দেখায়। আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বারে আমাদের ওয়েবসাইটের নামের ওপর যান। তারপর আমরা রাইট ক্লিক করে আমাদের ড্যাশবোর্ড নতুন ট্যাবে খুলতে পারি। এখন আমি এলিমেন্টর, স্টার্টার টেমপ্লেটস এবং আমার ইমেল ইনবক্স বন্ধ করে দিচ্ছি। এখন আমরা আবার সেই ড্যাশবোর্ডে ফিরে আসছি যেটা আমরা একটু আগে খুলেছিলাম। ড্যাশবোর্ড থেকে বাম পাশে থাকা মেনুতে পেজেসে যান। এখানে আমরা আমাদের পেজগুলো তালিকাভুক্ত দেখতে পাচ্ছি। এখন যেহেতু আমাদের সাইট তৈরি হয়ে গেছে এবং আমাদের থিম, প্লাগইন ও টেমপ্লেট সব ঠিকঠাক আছে, চলুন আমরা এলিমেন্টার পেজ বিল্ডার ব্যবহার করে আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ করি। পেজ বিল্ডারে যাওয়ার কয়েকটি উপায় আছে। এই পেজ ভিউ থেকে আমরা সহজেই যেই পেজটি এডিট করতে চাই সেখানে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করতে পারি। আমি এই হাইপারলিংকে কমান্ড ক্লিক করব যাতে হোম পেজটি নতুন ট্যাবে খুলে যায়। এটাই প্রথম উপায়, তবে আপাতত এটা বন্ধ করি এবং আমি আপনাকে অন্য উপায়টি দেখাবো। পেজেসের ভেতর থেকে আবার ভিজিট সাইট লিঙ্কে যান এবং এটিতে কমান্ড ক্লিক করুন যাতে এটি নতুন ট্যাবে খুলে যায়। আর যখন আমাদের হোম পেজ খুলে যাবে তখন আমরা ডাব্লিউপি অ্যাডমিন বারে এখানেই এডিট উইথ এলিমেন্টের ক্লিক করতে পারি। আমি আগের সার্ভিসেস পেজকে বন্ধ করে দিচ্ছি। কাস্টমাইজিং শুরু করার আগে চলুন আগে বুঝে নিই আমাদের ওয়েবসাইটের পেজগুলো কিভাবে গঠিত। আমাদের ওয়েবসাইটে প্রতিটা পেজ কন্টেনার ব্যবহার করে তৈরি, আর এই কন্টেনারগুলোর ভেতরে থাকে এলিমেন্ট। আমি এই প্যানেলটি বন্ধ করে দিচ্ছি। ডান পাশে থাকা এই ফ্লোটিং স্ট্রাকচার প্যানেলটি আমাদের দেখায় আমাদের কন্টেইনার ও এলিমেন্টগুলো পেজে কিভাবে সাজানো আছে। হোম পেজে আমাদের 4টি প্রধান কন্টেইনার আছে। যদি আমরা স্ট্রাকচার প্যানে এগুলোর উপর ক্লিক করি তাহলে আমি যে কন্টেইনারে ক্লিক করেছি সেটি কেন্দ্রে চলে আসবে এবং কন্টেইনারটি এই ম্যাজেন্টা রঙের আউটলাইনে দেখাবে। যদি আমি এই প্রধান কন্টেইনারটি খুলে দেখি তাহলে এখানে আরেকটি কন্টেইনার দেখতে পাবো যেটি ধূসর রঙে আউটলাইন করা আছে এবং এই কন্টেইনারের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে আইটেম আছে, একটা স্পেসার, দুটো হেডিং এবং তারপর একটা বাটন। কখনো কখনো স্ট্রাকচার প্যান বন্ধ করা সুবিধাজনক, তবে যদি কখনো আবার ফিরিয়ে আনতে চান তাহলে কমেন্ট বা কন্ট্রোল চাপুন এবং আমি এটিকে চালু ও বন্ধ করতে পারি। অথবা যদি আমি এটি বন্ধ করি এবং যে কোনো এলিমেন্টে রাইট ক্লিক করি তারপর নিচে স্ট্রাকচারে যাই তাহলেও এটি আবার ফিরে আসবে। একটা কন্টেনার সরাতে হলে আমরা কন্টেনারের ওপর মাউস রাখলে এই ম্যাজেন্টা আউটলাইন দেখতে পাবো। আমরা কন্টেনারের হ্যান্ডেল ধরে রাখতে পারি এবং তারপর এটিকে অন্য কোনো স্থানে সরাতে পারি। অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো যদি আমরা সেই মুভটি আন্ডু করতে চাই তাহলে কমেন্ট জেড চাপতে পারি। আমি স্ট্রাকচার প্যানটি বন্ধ করতে যাচ্ছি। নতুন একটা কন্টেনার যোগ করতে চলুন একটা বিদ্যমান কন্টেনারের ওপর মাউস রাখি এবং তারপর প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা যোগ করি। এখানে আবারও প্লাসে ক্লিক করি এবং আপাতত ফ্লেক্স বক্স সিলেক্ট করি। আমি পরে ফ্লেক্স বক্স আর গ্রিডের পার্থক্য ব্যাখ্যা করতে পারি। আমি এই 2 কলামের স্ট্রাকচারটি বেছে নিচ্ছি এবং এখন আমরা কিছু এলিমেন্ট যোগ করতে পারি। তাহলে যদি আমরা এখানে বামে যাই এবং অ্যাড এলিমেন্টে ক্লিক করি তাহলে সেটা আমাদের আবার উইজেটগুলোর কাছে নিয়ে যাবে এবং আমি সহজেই এখানে একটা নতুন হেডিং ড্র্যাগ করে আনতে পারি। এরপর আমি টেক্সট এডিটর উইজেট দিয়ে একটি নতুন প্যারাগ্রাফ যোগ করতে পারি। ওই ম্যাজেন্টা বারটি আমাকে দেখায় কোথায় এটি ড্রপ হবে এবং আমরা চাইলে একটি বাটনও যোগ করতে পারি। আর যখন আপনি এলিমেন্টগুলো ড্র্যাগ করছেন তখন আপনি এই ম্যাজেন্টা বারটি দেখতে পাবেন যা দেখায় উইজেটটি কোথায় বসবে। উদাহরণস্বরূপ আপনি দেখতে পাবেন যখন আমরা আমাদের বাটনটি ড্র্যাগ ও সরাই তখন এটি অবস্থান কিভাবে পরিবর্তন হয়। এলিমেন্ট ডিলিট করতে আমরা রাইট ক্লিক করে ডিলিট সিলেক্ট করতে পারি। আমি টেক্সটটি ডিলিট করব। যদি আপনি কোনো এলিমেন্ট সিলেক্ট করেন এবং আবার স্ট্রাকচার প্যানেল খুলে ফেলেন তাহলে এখান থেকেও সেই এলিমেন্ট ডিলিট করতে পারেন এবং তারপর আমরা এই কন্টেনারটিকেও স্ট্রাকচার প্যানেলে দেখতে পাবো, এটাও ডিলিট করা যেতে পারে। অথবা যদি আমরা পুরো কন্টেনারের ওপর মাউস নিয়ে যাই তাহলে ক্লিক করে পুরো কন্টেনারটি ডিলিট করতে পারি। আপনি যদি কখনো এমন কোনো পরিবর্তন করেন যা আপনি পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে চান তাহলে এলিমেন্টার আমাদের করা সব অ্যাকশনের একটি হিস্ট্রি সংরক্ষণ করে যেগুলো আমরা রিভার্ট করতে পারি। সেই হিস্ট্রি দেখতে হলে ওপরের বাম পাশে এলিমেন্টার লোগোতে ক্লিক করুন, তারপর হিস্ট্রিতে যান। যদি আমরা আমাদের কন্টেনার রিমুভড অ্যাকশনে ক্লিক করি তাহলে এটি আমাদের কন্টেনার রিমুভ করার কাজটি পূর্বাবস্থায় ফিরিয়ে দেবে। এরপর আমরা লেটেস্ট অ্যাকশন সিলেক্ট করে আবার সর্বশেষ ভার্সানে ফিরে যেতে পারি।
আর যদি আমরা আমাদের পেজ প্রিভিউ করতে চাই, তাহলে এখানকার এই হ্যান্ডেলটি ব্যবহার করে এলিমেন্টার প্যানেলটি ছোট করে রাখতে পারি। অথবা আমরা আই আইকনে ক্লিক করে পরিবর্তনগুলো প্রিভিউ করতে পারি। এরপর আমরা আমাদের প্রিভিউ চেঞ্জেস ট্যাবটি বন্ধ করে আবার এলিমেন্টার প্যানেল খুলতে পারি। আমরা এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে এবং ভিউ পেজে ক্লিক করে আমাদের আসল সাইট দেখতে পারি। এতে আমাদের আসল সাইটে নিয়ে যাবে, যা আপাতত এই অস্থায়ী ডোমেনে আছে। তবে চলুন এটা বন্ধ করি এবং কাস্টমাইজিং চালিয়ে যাই। এখন যেহেতু আমরা কন্টেনার এবং এলিমেন্ট সম্পর্কে বুঝেছি, চলুন দেখি কিভাবে টেক্সট কাস্টমাইজ করা যায়, কারণ এটি আমাদের ওয়েবসাইটে একটা জনপ্রিয় এলিমেন্ট হবে। আমাদের হেডিংয়ের প্রিভিউতে ক্লিক করুন, যেটার শিরোনাম এখন আর্থ, এবং লক্ষ্য করুন এতে আমাদের এডিট হেডিং অপশনগুলো খুলে যাবে। এই অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাই 3টে ট্যাব আছে: কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্সড। কন্টেন্ট ট্যাবের নিচে আমরা আমাদের শিরোনাম আর্থ থেকে ওয়ার্ডপ্রেসে পরিবর্তন করতে পারি। আমরা চাইলে সরাসরি প্রিভিউতে ক্লিক করে এবং এডিট করেও এটা করতে পারি। শিরোনামের নিচে আমরা চাইলে একটা লিঙ্ক যোগ করতে পারি এবং এখানে HTML ট্যাগ পরিবর্তনের অপশনও আছে। এখন স্টাইল ট্যাবের নিচে আমাদের হেডিংয়ের ভিজুয়াল লুক নিয়ন্ত্রণের জন্য আরও অনেক অপশন রয়েছে। আমরা এটিকে বাম, ডান, জাস্টিফাইড অথবা আবার সেন্টারে অ্যালাইন করতে পারি। আপনি যদি টাইপোগ্রাফির এডিট মেনু খোলেন, তাহলে আপনার পরিচিত অনেক ফন্ট সেটিংস দেখতে পাবেন। এখানে আমরা ফন্ট সাইজ পরিবর্তন করতে পারি, ফন্ট ওজনও পরিবর্তন করতে পারি, যেমন ধরুন সেমি বোল্ড। এখন এই হেডিংটি আপার কেসে রূপান্তরিত হয়েছে। আমরা চাইলে স্টাইল পরিবর্তন করে নর্মাল, ইটালিক অথবা অবলিক করতে পারি। আমি এটিকে নর্মালি রাখবো। আর তারপর আমাদের কাছে টেক্সট ডেকোরেশনও আছে। আমরা একটু পরেই লাইন হাইট, লেটার স্পেসিং এবং ওয়ার্ড স্পেসিং আরও ভালোভাবে দেখব। কিন্তু যদি আমরা এই টাইপোগ্রাফি সেকশনটি বন্ধ করি, তাহলে আপনি কিছু কম ব্যবহৃত সেটিংস অ্যাক্সেস করতে পারবেন, যেমন টেক্সট স্ট্রোক। স্টাইল ট্যাবের ভেতর থেকেই টেক্সট শ্যাডো এবং ব্লেন্ড মোডও আছে। এবং শেষ পর্যন্ত যেটা আপনি বেশ ঘন ঘন ব্যবহার করতে পারেন, সেটা হলো টেক্সট কালার। আপনি যদি এখানে কালার পিকারে ক্লিক করেন, তাহলে আপনি হেক্স কোড কালারে অ্যাক্সেস পাবেন। তাই আপনি যে কোনো রং বেছে নিতে পারেন এবং পরিবর্তনটা রিয়েল টাইমে প্রিভিউ করতে পারেন। অথবা আপনি যদি এটি বন্ধ করে গ্লোবে ক্লিক করেন, তাহলে এই থিমের অংশ সব রং দেখতে পাবেন। এই ফিচারটি আপনার এলিমেন্টগুলোকে ওয়েবসাইটের অন্যান্য অংশের সাথে মানানসই রাখতে সাহায্য করে। তাই আমরা চাইলে এটিকে আবার থিম অল্টারনেট ব্র্যান্ডে পরিবর্তন করতে পারি। হোভার অপশানে আপনি এই রঙের আচরণ পরিবর্তন করতে পারেন, যেন হেডিংটি একটা লিঙ্ক হয়। যদি আমরা অ্যাবাউট ইউএস হেডিংয়ের নিচে থাকা এই টেক্সট এডিটর এলিমেন্টে স্ক্রল করি এবং আবার স্টাইল ট্যাবে ফিরে আসি, তাহলে চলন টাইপোগ্রাফি সেটিংসে ফিরে গিয়ে আমাদের কিছু স্পেসিং অপশন দেখি। আমি এখানে নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লাইন হাইট, লেটার স্পেসিং এবং ওয়ার্ড স্পেসিং টেক্সটের চেহারায় কিভাবে প্রভাব ফেলে। যদি আমরা এখানে এই গোলাকার তীর আইকনে ক্লিক করি, তাহলে টেক্সট এডিটরের স্টাইলিং ডিফল্ট অবস্থায় ফিরে যাবে। অ্যাডভান্স ট্যাবে আমাদের কাছে স্পেসিং এবং অ্যালাইনমেন্টের জন্য আরও অনেক অপশন আছে, তবে আমরা এগুলো একটু পরে আলোচনা করব। এখন আপাতত চলুন অন্য এলিমেন্ট টাইপগুলো এক্সপ্লোর করি। আমরা বাটনের টেক্সট ঠিক সাধারণ টেক্সট এলিমেন্টের মতোই এডিট করতে পারি, তবে আমরা বাটনগুলো নিজেদের মতো কাস্টমাইজ করতে পারি। চলুন আমাদের হোম পেজের উপরে থাকা বাটনটির দিকে স্ক্রল করি। আসুন আসলে এই বাটনটি ডিলিট করি এবং একদম শুরু থেকে নতুনভাবে তৈরি করি। তাহলে যদি আমরা রাইট ক্লিক করি, তাহলে ডিলিট করতে পারি এবং তারপর আমাদের এলিমেন্টস প্যানেল থেকে একটি নতুন বাটন ড্র্যাগ ও ড্রপ করে আনতে পারি। চলুন আমাদের বাটনটি এডিট করা শুরু করি। কন্টেন্ট ট্যাবে আমি টাইপটিকে ডিফল্টই রাখব, তবে এখানে টেক্সটটা বদলে দেব, যেমনটা আমরা আগের টেক্সট এলিমেন্টসগুলোর ক্ষেত্রেও করেছি, এবং এখানে লিখব গেট ওয়ার্ডপ্রেস। এবং সাধারণত বাটনগুলো আমাদের ভিজিটারদের ওয়েবসাইটের বিভিন্ন পেজে ন্যাভিগেট করতে সাহায্য করে। তাহলে এখানে লিঙ্ক অপশানে আমি চাই এই বাটনটি ভিজিটারদের আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাক। যদি আপনি এখানে কন্ট্যাক্ট লিখতে শুরু করেন এবং এইটা মুছে দেন, তাহলে আমাদের কন্ট্যাক্ট পেজটি এখানে দেখাবে এবং আমরা সেটি সিলেক্ট করতে পারবো। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউআরএলটি পূরণ হয়ে গেছে। আপনি চাইলে বাটনের টেক্সটের সাথে একটি আইকনও যোগ করতে পারেন। তাহলে আমরা চাইলে একটি আইকন আপলোড করতে পারি, অথবা যদি আপনি আইকন লাইব্রেরিতে ক্লিক করেন, তাহলে ফন্ট অসাম থেকে কিছু আইকন আগে থেকেই আছে যেগুলো আমরা দেখতে পারি। যদি আমরা ফন্ট অসাম ব্র্যান্ডস লাইব্রেরিতে ক্লিক করি এবং ওয়ার্ডপ্রেস সার্চ করি, তাহলে আসলে আমাদের কাছে কয়েকটা আইকন আছে। তাহলে চলুন এটাতে ক্লিক করি এবং ইনসার্ট করি, এবং এখানে ফিলে এসে আমরা আইকনের অবস্থান পরিবর্তন করতে পারি। আর চাইলে আমরা টেক্সটের সাথে আইকনের ফাঁকাও পরিবর্তন করতে পারি।
আমার মনে হচ্ছে ডান পাশে থাকলে ভালো লাগছে। এখন স্টাইল অপশানে গিয়ে চলুন বাটনের লুকে কিছু পরিবর্তন করি। আমি প্রথমে অবস্থানটা সেন্টার করব। যদি আমি টাইপোগ্রাফি সেটিংস খুলে দেখি, তাহলে আমি নতুন ফন্ট সিলেক্ট করতে পারি। আমি সাইজ বাড়াতে পারি, 25-এর মতো কিছু হলে আমার কাছে ভালো লাগছে। আর আমি টেক্সটটা বোল্ড করতে পারি, চাইলে লেটার স্পেসিংও নিজের মতো কমিয়ে নিতে পারি। আর যদি আমি ওপরে স্ক্রল করি এবং টাইপোগ্রাফি প্যানেলটা বন্ধ করি, এখানে বাটনের টেক্সটের সাদা রঙটা আমার ভালো লাগছে, তবে চাইলে আমরা আসল বাটনের রঙও পরিবর্তন করতে পারি। আমরা চাইলে আগের মতো কোনো হেক্স কালার বেছে নিতে পারি, অথবা আমাদের থিম থেকে কিছু সিলেক্ট করতে পারি। আর আমি সম্ভবত অ্যাকসেন্ট নেব। বক্স শ্যাডোর নিচে আমাদের কিছু অপশান আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের বাটনটাকে আরও চোখে পড়ার মতো করতে পারি। আমি যদি এটা একটু সূক্ষ্ম রাখতে চাই, তাহলে শ্যাডোর স্প্রেডটা এমনভাবে ঠিক করতে পারি যাতে সেটা আমাদের বাটনের কিনারার একটু বাইরে গিয়ে থামে। এখানে ব্লারও নিজের মতো কন্ট্রোল করতে পারবেন। আর কালারের অপশানে গিয়ে আমরা চাইলে ওই শ্যাডোর অপাসিটিও কমিয়ে দিতে পারি। তাই আমি এখন কালার পিকার আর বক্স শ্যাডোর অপশানগুলো বন্ধ করে দিচ্ছি। বর্ডার রেডিয়াস দিয়ে আপনি শার্প কোণাগুলো গোল করতে পারেন। তাই আপনি যদি একেবারে বেশি দেন, তাহলে এখানে বেশ গোলাকার বাটন বানাতে পারবেন। আমি কিছুটা 5-এর মতো রাখবো, অনেকটাই সূক্ষ্ম একটা এফেক্ট। আর এই ভ্যালুগুলো এই বাটনটা দিয়ে একসাথে বা আলাদাভাবে সেট করা যায়। প্যাডিং অপশনে গিয়ে আপনি আরও বেশি কন্ট্রোল পাবেন বাটনের আকৃতির উপর। চেন আইকনে ক্লিক করে চলন এই ভ্যালুগুলো আনলিঙ্ক করি। আর আমার মনে হয় ওপর নিচে 15 পিক্সেল আর ডান বামে 25 পিক্সেল দিলে দেখতে ভালো লাগবে। সবশেষে যদি আমরা ওপরে হোভার সিলেক্ট করি, তাহলে হোভার স্টেটে বাটনটা কেমন দেখাবে সেটারও পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকবে। তাহলে চলুন বক্স শ্যাডোটা চালু করে। আপনি যদি মনে করেন আমরা একটু আগে নর্মাল স্টেটের শ্যাডোটা হালকা করেছিলাম, তাই হোভার স্টেটের জন্য বক্স শ্যাডোর ডিফল্ট ভ্যালুগুলো বাটনটাকে বড় দেখাবে, আরও গাঢ়। চলুন এটা ট্রাই করি। আমরা চাইলে বাটনের হোভার কালারও বদলাতে পারি। তাহলে গ্লোব আইকনে ক্লিক করি। চলুন অ্যাকসেন্ট কালার বেছে নিই, তারপর এটাকে একটু গাঢ় করে নিই। এভাবে যখন আমরা হোভার করব, তখন এই অ্যাকসেন্ট কালারটাও গাঢ় হয়ে যাবে এবং আমার কাছে এটা ভালোই লাগছে। তবে আপনি চাইলে এখানে ট্রানজিশন ডিউরেশনও পরিবর্তন করতে পারেন, যদি চান এটা আরও বেশি সময় নিক। এমনকি আপনি চাইলে হোভার অ্যানিমেশনও যোগ করতে পারেন। এখানে বেছে নেওয়ার মতো অনেক অপশন আছে। এখন চলুন দেখি কিভাবে ছবি পরিবর্তন করা যায়, যেটা আরেকটা সাধারণ এলিমেন্ট। ছবির দুই ধরনের ধরন আছে। আমাদের পেজের ওপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আর এটা এই কন্টেনারের পুরো জায়গা জুড়ে আছে। আর যদি আমরা নিচে স্ক্রল করি, এই ছবিগুলো হচ্ছে ইমেজ এলিমেন্ট। প্রথমে চলো এই ইমেজ এলিমেন্টগুলো পরিবর্তন করি। যখন আমরা ছবিতে ক্লিক করব, তখন আমাদের পরিচিত 3টে সেটিংস ট্যাব দেখতে পাবো। কন্টেন্ট ট্যাবে যদি আমরা এই ছবির ওপর হোভার করি, তাহলে চুজ ইমেজ ক্লিক করতে পারি। এটা আমাদের মিডিয়া লাইব্রেরিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা চাইলে আমাদের টেমপ্লেটে থাকা এই ছবিগুলোর যে কোনো একটা বেছে নিতে পারি। এই ছবিগুলো আমাদের সাইটে আগেই ব্যবহার করা হয়েছে। যদি আমরা সার্চ ইমেজেস ক্লিক করি, তাহলে এখানে কপিরাইট মুক্ত কিছু ছবি দেখতে পাবো, যেগুলো আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা আবার আপলোডে ফিরে যেতে পারি এবং আমাদের নিজের ছবি আপলোড করতে পারি। আমি একটা ফাইল সিলেক্ট করব এবং সেটি আপলোড করে আমার মিডিয়া লাইব্রেরিতে নিয়ে আসব। তারপর আমি সিলেক্ট ক্লিক করব এবং এটি আমার সাইটে যোগ করব। এরপর আমি একই প্রক্রিয়া বারবার করতে পারি, যাতে আমার সাইটের এই কন্টেনারের অন্য প্লেসহোল্ডার ছবিগুলো পূরণ করতে পারি। যদি আমরা আমাদের নতুন আপলোড করা কোনো ছবিতে ক্লিক করি, তাহলে ওপরের স্টাইল ট্যাবে যেতে পারি এবং ছবিগুলোর চেহারায় পরিবর্তন আনতে পারি। আমি চাইলে ছবির প্রস্থ ও উচ্চতা পরিবর্তন করে সাইজ বদলাতে পারি। আমি এখানে এটাকে 90% করে দিতে পারি। আমরা চাইলে ছবির চারপাশে কিছু গোলাকার বর্ডার যোগ করতে পারি। আমার মনে হয় 10 ভালো দেখাচ্ছে। আর আমরা চাইলে হালকা একটা বক্স শ্যাডো দিতে পারি, যেমনটা আমাদের বাটনে দিয়েছিলাম। তুমি চাইলে স্লাইডার ঘুরিয়ে বা সরাসরি মান লিখে সেটিংস ঠিক করতে পারো। পরীক্ষা নিরীক্ষা করার পর আমার মনে হচ্ছে এরকম কিছু দেখতে ভালো লাগছে। আর যেহেতু আমি চাই এই ছবিগুলো যেন এই কন্টেনারের ভেতরে একরকম দেখায়, তাই আমি সময় নিয়ে বাকি 2টা ছবিতেও একই রকম পরিবর্তন করব। এই ছবির এলিমেন্টগুলোর মতোই আমরা কন্টেনারের ব্যাকগ্রাউন্ড কেমন হবে সেটাও নিয়ন্ত্রণ করতে পারি। তাই আমি পেজের একদম ওপরে স্ক্রল করেছি। চলো এই কন্টেনারটা সিলেক্ট করি কন্টেনার হ্যান্ডেলে ক্লিক করে। আর স্টাইল ট্যাবের নিচে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক হিসেবে সেট করা আছে। তাই আমরা চাইলে এটাকে শুধু একটা সাধারণ রঙও দিতে পারি।
কিন্তু চল ছবিটা বদলাই, ছবিতে ক্লিক করে নতুন একটা ছবি বেছে নিই। আমি আবার এখানে কিছু আপলোড করব এবং একটা ফাইল সিলেক্ট করব। ছবিটা আপলোড হয়ে গেলে আবার সিলেক্ট করো, আর সেটা বদলানোর পর আমরা নিচে স্ক্রল করে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখতে পারি। এ ধরনের ক্ষেত্রে পজিশনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ডিফল্টভাবে ছবিটা সেন্টারে পজিশন করা থাকবে, কিন্তু আমি চাই এখানে এই এলিমেন্টগুলো আর আমার ছবির ব্যাকগ্রাউন্ডে পাহাড়ের মধ্যে একটু ফাঁকা জায়গা থাকুক। এটা কল্পনা করা একটু কঠিন, কিন্তু আমি জানি আমার ছবির অ্যাসপেক্ট রেশিও এই কন্টেনারের চেয়ে লম্বা। তাই আমি যদি পজিশনটা টপ সেন্টারে বদলাই, তাহলে এই এলিমেন্টগুলোর চারপাশে আমি একটু বেশি ফাঁকা জায়গা পাই, যেটা আমি চেয়েছিলাম। অ্যাটাচমেন্ট স্ক্রলে সেট করা থাকলে আমার ভালো লাগে। যদি আমরা আমাদের ওয়েব পেজ স্ক্রল করি, তাহলে দেখতে পাবো ছবিটা যেন সামনে থাকা অন্য এলিমেন্টগুলোর সাথে পিন করা আছে। যদি আমরা এটাকে ফিক্সডে পরিবর্তন করি, তাহলে স্ক্রল করার সময় ছবিটা একই জায়গায় থেকে যায়। আর কন্টেনারটা এমনভাবে কাজ করে যেন এটা একটা চলন্ত জানালা, যার ভেতর দিয়ে আমরা পেছনে স্থির থাকা ছবিটা দেখতে পারি। ডিসপ্লে সাইজ কভারে সেট করাই সাধারণত সবচেয়ে ভালো, কিন্তু যদি আমি এটাকে কন্টেনে সেট করি, মাঝে মাঝে এটা করলে বোঝা যায় তোমার অ্যাসপেক্ট রেশিও দেখতে কেমন লাগছে। আমি আবার অ্যাটাচমেন্ট স্ক্রল নিয়ে যাব এবং ডিসপ্লে সাইজ কভারই রাখব। ব্যাকগ্রাউন্ড ওভারলে আরেকটা দরকারি সেটিংস, যেটা এখানে আছে। আর আমি এটা ব্যবহার করতে পছন্দ করি যাতে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা উজ্জ্বল বা অন্ধকার করতে পারি। তাহলে আমরা এখানে এসে যদি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কালো বেছে নিই আর স্লাইডার দিয়ে অপাসিটি কম বেশি করি, তাহলে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো লুক পেতে পারি। তবে এই ওয়েবসাইটের জন্য আমার মনে হয় সাদা ব্যবহার করে অপাসিটি অ্যাডজাস্ট করলে কন্ট্রাস্ট বাড়াতে সাহায্য করবে। এভাবে দেখতে আমার চোখে একটু ভালো লাগছে। এই ধরনের হেডিংগুলো যেমন, আর বাটনটা আরও ভালোভাবে চোখে পড়ছে। যদি আমরা আবার ব্যাকগ্রাউন্ডে ফিরে যাই, তাহলে ক্লাসিক ছাড়াও আরও কিছু ব্যাকগ্রাউন্ড টাইপ আছে যেগুলো ইমেজ সাপোর্ট করে। গ্রেডিয়েন্ট অপশনটি আমাদের দুইটি রং বেছে নেওয়ার সুযোগ দেয় এবং প্রতিটি রঙের জন্য লোকেশন স্লাইডার ও অ্যাঙ্গেল স্লাইডার ব্যবহার করে লুক অ্যাডজাস্ট করতে দেয়। আমরা এগুলো এখানে দেখতে পাচ্ছি। চলুন এখানে একটা রং বেছে নিই। দেখুন কিভাবে কালার 1 এবং কালার 2 একে অপরের সাথে মিশে যাচ্ছে, আর আমরা কালার 1 ও কালার 2 এর লোকেশন ব্যবহার করতে পারি। এর সাথে অ্যাঙ্গেলও ব্যবহার করে এই লুক তৈরি করা যায়। আপনি চাইলে যে কোনো ইউটিউব ভিডিও আপলোড করে ভিডিও ব্যাকগ্রাউন্ডে যোগ করতে পারেন। ডেমো দেখানোর জন্য আমি কিছু পাহাড়ের ভিডিও খুঁজে পেয়েছি, তাই আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করব। আমি আগে থেকেই কোন টাইম স্ট্যাম্প ও সেকেন্ডে যেতে হবে জানি, তাই সেগুলো এখানে লিখে দেব। তারপর যখন আমি আমার লিঙ্কটা পেস্ট করব, তখন এটা সরাসরি ভিডিওর সেই অংশে চলে যাবে যেটা আমি বেছে নিয়েছি। এই টাইম স্ট্যাম্পগুলো অনুযায়ী আপনি যদি ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার সিদ্ধান্ত নেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ড ফলোব্যাক ইমেজটা গুরুত্বপূর্ণ, যাতে ভিডিও লোড না হলে অন্তত এই ছবি দেখা যায়। এছাড়াও এই ক্ষেত্রে সম্ভবত আমাদের সাদা লেয়ারের অপাসিটি বাড়ানো উচিত, কারণ এখানে কন্ট্রাস্টটা খুব ভালো নয়। আমি যদি এটা 50-এর কাছাকাছি নিয়ে আসি, তাহলে আমাদের হেডিং আর বাটনের লেখাগুলো অনেক ভালোভাবে দেখা যাবে। শেষে যদি আমরা ওপরে স্ক্রল করি, তাহলে এই ব্যাকগ্রাউন্ড টাইপটা স্লাইড শোতে পরিবর্তন করতে পারি। এখানে আপনি একাধিক ছবি বেছে নিয়ে একটা গ্যালারি তৈরি করতে পারেন। আমি কয়েকটা ছবি বেছে নিচ্ছি যেগুলো এখানে আগে থেকেই আছে, এবং নতুন গ্যালারি তৈরি করে ইনসার্ট করছি। ডেমো দেখানোর জন্য আমি এই ওয়ার্নিংটা বন্ধ করে দিচ্ছি, তবে চাইলে এগুলোকে ইনফিনিট লুপে রাখা যায়। ডেমোটা আরও ভালোভাবে দেখানোর জন্য আমরা এখানে ডিউরেশনটা কমিয়ে দিতে পারি, যাতে ছবিগুলো দ্রুত পরিবর্তন হয়। আপনি চাইলে আমরা ট্রানজিশন এফেক্ট আর ডিউরেশনও অ্যাডজাস্ট করতে পারি। তবে আপাতত আমি ক্লাসিক ব্যাকগ্রাউন্ড টাইপটাই বেশি পছন্দ করি, তাই আমরা এটাতেই থাকব। এখন যেহেতু আমরা দেখলাম কিভাবে এডিট করতে হয়, আমাদের প্রধান সব এলিমেন্ট টাইপগুলো দেখা হয়ে গেছে, এবার চলুন শিখি কিভাবে এদের মধ্যে স্পেসিং কন্ট্রোল করা যায়। শুরুতে ওপরে টপ বারে পেজ ড্রপ ডাউনে যান, তারপর আমাদের অ্যাবাউট পেজটা সিলেক্ট করুন। প্রম্পট এলে সেভ অ্যান্ড লিভ ক্লিক করুন। স্পেসিং কন্ট্রোল করার জন্য মার্জিন আর প্যাডিং এই দুইটা টুল আমাদের আছে। আমাদের অ্যাবাউট পেজে নিচে স্ক্রল করুন যতক্ষণ না এই কন্টেনারটা আসে, তারপর দেখুন এটা কিভাবে কাজ করে। এবার এখানে হ্যান্ডেলটাতে ক্লিক করুন, তারপর অ্যাডভান্স ট্যাবটা ওপেন করুন এবং এখানে আপনি মার্জিন আর প্যাডিং কন্ট্রোল করার অপশনগুলো দেখতে পাবেন। আর যদি দুটোই স্পেসিং কন্ট্রোল করে, তাহলে মার্জিন আর প্যাডিংয়ের পার্থক্য কী? এই ছবিটা দেখুন। ধরুন আমাদের প্রতিটা কন্টেন্ট এলিমেন্টের একটা বর্ডার আছে,
তাহলে প্যাডিং হচ্ছে ভেতরের স্পেস, মানে কন্টেন্ট আর বর্ডারের মাঝখানে, আর মার্জিন হচ্ছে বাইরের স্পেস, মানে বর্ডারের চারপাশে। তাহলে যদি আমরা আমাদের এই উদাহরণটা দেখি, এখানে আগে থেকেই কিছু টপ আর বটম প্যাডিং আছে। আমি যদি এই টপ প্যাডিংটা শূন্য করে দিই, তারপর অ্যারো কি চেপে ধরে বাড়াতে থাকি, রিয়েল টাইমে আপনি এখানে কি হচ্ছে সেটা দেখতে পারবেন। আমরা যদি মার্জিনের ক্ষেত্রেও একই রকম কিছু করি আর আমি এই অ্যারো কি চেপে ধরি, তাহলে দেখতে পাবেন স্পেস বাড়ছে, কিন্তু সেটা ইমেজ এরিয়াতে নয়। আমি এগুলো আবার শূন্যে সেট করতে পারি, আর আপনি চাইলে এগুলো আনলিঙ্কও করতে পারেন, যাতে শুধু টপ মার্জিন বাড়ানো যায়, সব পাশে নয়। অনেক সময় প্যাডিং বা মার্জিন যোগ করলে দেখতে একই রকম লাগে। এর কারণ হলো এখানে কোনো দৃশ্যমান বর্ডার নেই। তাহলে চলুন আমাদের বাটনটা উদাহরণ হিসাবে নিই। আমি এটাতে ক্লিক করব এবং আমাদের প্যাডিং ভ্যালুগুলো আনলিঙ্ক করব। আমরা যদি টপে মার্জিন বাড়াই বা টপে প্যাডিং বাড়াই, আমাদের বাটনটা তখনও একই দিকে সরছে। আর আমরা যখন একটাই পরিবর্তন করি, তখনও খুব বেশি পার্থক্য দেখা যায় না। আমি এগুলো আবার আগের অবস্থায় নিয়ে আইব এবং স্পেসিং যোগ করার আরেকটা উপায়ও আছে, আর সেটা হলো স্পেসার উইজেট ব্যবহার করা। তাহলে চলুন অ্যাড এলিমেন্টে ক্লিক করি, এখানে ওপরে স্পেসারটা খুঁজে বের করি, আর আমি এটাকে আমাদের বাটনের ওপরে ড্র্যাগ করে রাখব। যখন আমরা আমাদের স্পেসার সিলেক্ট করি, তখন এই স্লাইডারটা দেখাবে, আর এটাও স্পেস বাড়ানোর আরেকটা উপায়। আমি এটা আপাতত সরিয়ে দিচ্ছি। স্পেসিং নিয়ন্ত্রণ করার আরেকটা শেষ উপায় আছে। আর যদি আমরা আমাদের পেজের একদম ওপরে যাই আর কন্টেনার হ্যান্ডেলে ক্লিক করি, লেআউট ট্যাবে গেলে দেখবেন এখানে মিনিমাম হাইট স্লাইডার আছে। এটা এখন 600-তে সেট করা আছে, কিন্তু স্লাইডারটা অ্যাডজাস্ট করলে সহজেই এই সেকশনের ওপরে ও নিচে স্পেস যোগ বা কমানো যায়। এটা আপাতত 600-তেই রাখছি। এখন আমরা জানি কিভাবে কন্টেইনারে আমাদের এলিমেন্টগুলোর স্পেসিং ঠিক করতে হয়, কিন্তু কন্টেইনারের ভেতর থেকে লেআউট কিভাবে নিয়ন্ত্রণ করব, এটা দেখানোর জন্য চলুন আমাদের হোম পেজের 3 কলামের লেআউটটা এখানে আমাদের অ্যাবাউট পেজে আবার তৈরি করি। আমরা কেমন দেখতে চাচ্ছি সেটা মনে করিয়ে দিতে এই অ্যারোতে ক্লিক করি, তারপর ভিউ পেজে যাই। চলুন হোমে যাই এবং নিচে স্ক্রল করি, আর এ 3 কলামের লেআউটটাই আমরা আবার তৈরি করতে চাই। আবার আমাদের অ্যাবাউট পেজে এই 1 কলামের কন্টেনারের নিচে এবং এই 2 কলামের লেআউটের ওপরে প্লাসে ক্লিক করি, তারপর আবার প্লাসে ক্লিক করি, এবং আমাদের সামনে ফ্লেক্সবক্স আর গ্রিডের মধ্যে বেছে নেওয়ার অপশান আছে। গ্রিড লেআউটগুলো একটু বেশি জটিল। এগুলো 2 মাত্রিক লেআউটের জন্য সবচেয়ে ভালো হয় প্রোডাক্ট লিস্টিং, গ্যালারি আর জটিল ডিজাইনের জন্য। কিন্তু এখানে আমরা ফ্লেক্সবক্স বেছে নেব। ফ্লেক্সবক্স সাধারণ সারি বা কলামের লেআউটের জন্য সবচেয়ে ভালো, আর এগুলো বিভিন্ন স্ক্রিন সাইজে সবচেয়ে ভালো দেখায়। চলুন প্রথম সহজ স্ট্রাকচারটি বেছে নিই, আর এতে আমাদের প্রথম কন্টেনার তৈরি হবে। এই কন্টেনারের লেআউট ট্যাবে কন্টেন্ট উইডথের নিচে ফুল উইডথ সিলেক্ট করা আছে কিনা দেখে নিই। তারপর এই মূল কন্টেনারের ভেতরে আরেকটি কন্টেনার যোগ করি, অ্যাড এলিমেন্টে ক্লিক করে এবং কন্টেনারটি ভেতরে ড্র্যাগ করে। এটি হবে 3টির মধ্যে প্রথমটি, তাই এটিকে ফিট করার জন্য রিসাইজ করতে হবে। নিশ্চিত হই যে কন্টেন্ট উইডথ ফুল উইডথে সেট করা আছে। এবার উইডথের মান 33.33-এ পরিবর্তন করি। এখন যেহেতু আমাদের প্রথমটি তৈরি হয়েছে, আমরা এটি ডুপ্লিকেট করে সময় বাঁচাতে পারি। তাহলে চলুন ওপরে রাইট ক্লিক করে ডুপ্লিকেট করি, অথবা একই কাজ করতে ম্যাকে কমেন্ট ডি অথবা উইন্ডোজে কন্ট্রোল ডি ব্যবহার করতে পারি। আর আপনি দেখতে পাচ্ছেন আমাদের কন্টেনারগুলো ভার্টিক্যালভাবে সাজানো হয়েছে। এটি আমাদের কাঙ্ক্ষিত কলাম লেআউটে পরিবর্তন করতে মূল কন্টেনারের হ্যান্ডেলে ক্লিক করি এবং এখানে ডাইরেকশনটি রো হরাইজন্টালে পরিবর্তন করি। যদি আমরা কন্টেন্টকে সেন্টারে জাস্টিফাই করি, তাহলে নিশ্চিত করতে পারি যে এগুলো মাঝখানে থাকবে। এখন আমাদের 3টে কলাম সেট আপ হয়ে গেছে, আমরা কন্টেন্ট যোগ করে চালিয়ে যেতে পারি। আমি ওপরে অ্যাড এলিমেন্টে ক্লিক করব এবং প্রথম কলামে একটি ছবি ড্র্যাগ করে নিয়ে আসব। তারপর ছবিটার নিচে একটি হেডিং যোগ করব এবং তার নিচে একটি টেক্সট এডিটর যোগ করব। সাধারণত আপনি এই 3টি উপাদানে এমন কন্টেন্ট যোগ করতে চাইবেন যা আমাদের সাইটের অন্য কোথাও নেই, কিন্তু যেহেতু আমরা আমাদের হোম পেজের মতোই কিছু তৈরি করতে চাইছি, তাই আমি মিল রেখে কন্টেন্ট যোগ করব। আর এখন এটি আমাদের হোম পেজের কন্টেন্টের সাথে মিলে গেছে। যদি আমরা নিচে স্ক্রল করি, তাহলে দেখতে পাবো এই হেডিং স্টাইলটা আর একটা হেডিং স্টাইলের মতো একদম একই নয়। আমরা যা করতে পারি তা হলো এই হেডিংয়ের সেটিংস খুলে রাখা। আমরা স্টাইলে যেতে পারি, টাইপোগ্রাফিতে যেতে পারি,
এবং এই হেডিংটিকে বড় হাতের অক্ষরে রূপান্তর করতে পারি। অথবা যদি আমরা এই হেডিংটিতে ক্লিক করি, তারপর ডান ক্লিক করে কপি করি, আমরা আমাদের নতুন হেডিংয়ে এসে ডান ক্লিক করে পেস্ট স্টাইল করতে পারি। এরপর যদি আমরা চাই এই একই কন্টেনারের গঠন বাকি দুটি কলামে পূরণ করতে, তাহলে এখানে যা আছে সেটি ডুপ্লিকেট করা অনেক দ্রুত হবে নতুন করে প্রতিটি উপাদান ড্র্যাগ ও ড্রপ করার চেয়ে। তাহলে চলুন ডান ক্লিক করে ডান পাশে থাকা এই দুইটি খালি কন্টেনার ডিলিট করি। তারপর যদি আমরা আমাদের প্রথম কন্টেনারটি সিলেক্ট করি, আমরা ডান ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি এবং আরও একবার করতে কমেন্ট ডি চাপতে পারি। কন্টেনারগুলো ডুপ্লিকেট করার পর সব কন্টেনারে সামঞ্জস্য তৈরি হয়, ফলে আমাদের কন্টেন্ট পূরণ করাও অনেক দ্রুত হয়। এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, সেটি হলো আমাদের কন্টেনারের ভেতরে কিছু প্যাডিং যোগ করা, যাতে উপরে একটু জায়গা পাওয়া যায়। চলুন কন্টেনার হ্যান্ডেলে ক্লিক করি, তারপর অ্যাডভান্স ট্যাবে গিয়ে প্যাডিং ভ্যালুগুলো আনলিঙ্ক করি এবং ওপরে 50 পিক্সেল দিয়ে দেখি। এই কন্টেন্ট লেআউট আর স্পেসিং বোঝার মাধ্যমে আপনি স্ক্র্যাচ থেকে যে কোনো কিছু তৈরি করতে পারবেন। কিন্তু ব্লক এবং টেমপ্লেট ব্যবহার করলে ডিজাইনের কাজ অনেক সহজ হয়ে যায় এবং আপনার অনেক সময় বাঁচে। তাহলে চলুন দেখি কিভাবে সেটা করা যায়। চলুন আমরা গাংগাং তৈরি করা কন্টেনারের ওপরের প্লাস আইকনে ক্লিক করি। এবার প্লাস আইকনের বদলে চলুন স্টার্টার টেমপ্লেটস আইকনে ক্লিক করি। এখানে আমরা এখনই পুরো একটি পেজ ইম্পোর্ট করতে চাই না, বরং আমরা এর অংশবিশেষ যেটাকে ব্লক বলা হয় সেটি ইম্পোর্ট করতে চাই। চলুন এটাতে ক্লিক করি। আমি চাইলে এখানে যা দরকার সেটা সার্চ করতে পারতাম, অথবা নিচে স্ক্রল করলে আমি চাইলে এটাও নিতে পারি। এটাতে ক্লিক করার পর আমি ব্লকটি ইম্পোর্ট করব এবং আপনি এখানে সেটা দেখতে পাচ্ছেন। চলুন আরেকটা যোগ করি, তবে এবার আমরা একটি পেজ যোগ করতে পারি। আপনি এখানে আমরা যে টেমপ্লেট ব্যবহার করছি সেটা দেখতে পাচ্ছেন। তবে চলুন এবার হোম পেজটা দেখি। এটাতে এবং হোমে ক্লিক করুন। আমরা এখানে যা আছে সেটা দেখতে পারি, তারপর এই টেমপ্লেটটা ইম্পোর্ট করতে পারি এবং আমি এটা বন্ধ করে দিতে পারি। এবং অবশ্যই এখানে পুরো একটা পেজ ইম্পোর্ট করা যুক্তিযুক্ত নয়, তাই আমি যখন যাচাই করে দেখছি তখন যেসব কন্টেনার দরকার নেই সেগুলো ডিলিট করতে পারি। ধরা যাক আমি শুধু ওই ফুল পেজ টেমপ্লেট থেকে ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালটাই দরকার, তাহলে আমি বাকি সব কিছু সরিয়ে দিতে পারি। তাহলে এটিই হলো আমরা ব্লক হিসাবে যেটা ইম্পোর্ট করেছি, এবং এটাও আমরা পেজ হিসেবে ইম্পোর্ট করেছি, যদিও পুরো পেজের খুব বেশি কিছু রাখিনি। এরপর চলুন দেখি কিভাবে আমাদের ওয়েবসাইটের ডিফল্ট ফন্ট এবং রং পরিবর্তন করা যায়। শুধু আলাদা আলাদা এলিমেন্টের ফন্ট আর রং নয়, বরং পুরো ওয়েবসাইট জুড়ে। এটা আমাদের করতে হবে পুরো ওয়ার্ডপ্রেস লেভেলে। তাহলে চলুন আমাদের ড্রাফটটা সেভ করি, তারপর ওয়েবসাইটটা প্রিভিউ করি। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বারে চলুন কাস্টমাইজ সিলেক্ট করি। তারপর চলুন আমাদের গ্লোবাল সেটিংস দেখি এবং আমরা টাইপোগ্রাফি দিয়ে শুরু করতে পারি। ওপরে কিছু প্রিসেট আছে যেগুলো আপনি ট্রাই করতে পারেন, আর পছন্দ না হলে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। তাহলে আমরা হয়তো এটা দেখব আর আপনি দেখতে পাবেন এগুলো কিভাবে বদলাচ্ছে, কিন্তু আমি হয়তো আবার আগের অবস্থায় ফিরিয়ে নেব। নিচে আপনি বেস ফন্টের মধ্যে বডি ফন্ট এবং হেডিং ফন্ট দুটাই পরিবর্তন করতে পারবেন, এবং হেডিং ফন্টের মধ্যে সব ধরনের হেডিং টাইপ ফন্টও বদলাতে পারবেন। তাহলে যদি আমি এই পেন্সিল আইকনে ক্লিক করি, আপনি এখান থেকে যে কোনো কিছু পরিবর্তন করতে পারেন, এবং একইভাবে আপনি গ্লোবাল কালারও পরিবর্তন করতে পারেন। তাহলে চলুন ওপরের মেনুতে আবার ফিরে যাই এবং কালার্সে ক্লিক করি। টাইপোগ্রাফির মতো এখানে বেছে নেওয়ার জন্য বেশ কয়েকটি গ্লোবাল প্যালেট আছে। আমি 2-3টা বা ডার্ক প্যালেট দেখতে পারি। আমি যখন এগুলো ঘুরিয়ে দেখি, আপনি দেখতে পাবেন খুব বেশি কিছু বদলাচ্ছে না, অন্তত আমাদের ওয়েবসাইটের এই অংশে, কারণ এটা বেশিরভাগই ইমেজ ভিত্তিক। আমি ডিফল্টটাই রাখছি, তবে চাইলে আমরা এই প্রতিটি আলাদা রঙও পরিবর্তন করতে পারি। এই থিম কালারগুলোর নিচে আপনি সাইটের ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন করতে পারেন, কিন্তু আমি এটা সাদা রাখতেই পছন্দ করি। যদি আমরা আবার ওপরে স্ক্রল করি এবং আবার ফিরে যাই, তাহলে বোতামের জন্য একই ধরনের অপশান পাবো। তাই যদি আপনি চান নির্দিষ্ট কোনো স্টাইল বারবার প্রতিটি উপাদানে আলাদাভাবে কপি করতে না হয়, তাহলে সব বোতামের পরিবর্তন করার জন্য এটা দারুণ একটা জায়গা হবে। আপনি যখন সন্তুষ্ট হবেন তখন পাবলিশে ক্লিক করে আপনার সব পরিবর্তন প্রয়োগ করতে পারেন।
এখন আমরা এই সেটিংসগুলো বন্ধ করতে পারি এবং আবার আমাদের হোম পেজে ফিরে যেতে দেই। দৃশ্যত এবং গঠনগতভাবে আমরা আপনার সাইট কাস্টমাইজ করার জন্য প্রয়োজনীয় বেশিরভাগ বিষয়ই কভার করেছি। তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা জানা দরকার, যাতে আপনার ওয়েবসাইট সত্যিকার অর্থে প্রস্তুত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো নিশ্চিত করা যে আপনার ওয়েবসাইট মোবাইল ভিউয়ের জন্য অপটিমাইজড, কারণ বর্তমানে ওয়েব ট্রাফিকের বড় অংশই ফোন ও ট্যাবলেট থেকে আসছে। চলুন এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করি, তারপর ওপরে ট্যাবলেটে ক্লিক করি। যদি আমরা হোম পেজটি স্ক্রল করি, তাহলে ট্যাবলেট ভিউয়ের দিক থেকে আমার কাছে এটি বেশ ভালোই মনে হচ্ছে। তাহলে পরবর্তী ধাপে চলুন ফোন আইকনে ক্লিক করি, যাতে দেখি মোবাইলে এটি কেমন দেখায়। এটা খুব একটা খারাপ নয়, তবে বিশেষ করে ওপরের এই অংশে এলিমেন্টগুলো কিছুটা গাদাগাদি লাগছে। হেডিংয়ে ক্লিক করুন, তারপর স্টাইলে ক্লিক করুন এবং চলুন টাইপোগ্রাফি এডিট করি। যে কোনো সেটিংসে যদি মোবাইল আইকন দেখা যায়, তার মানে আমরা যা পরিবর্তন করতে যাচ্ছি তা শুধু মোবাইলে প্রভাব ফেলবে। চলুন এই হেডিংয়ের ফন্ট 40 করি আর নিচের হেডিংয়ের ফন্ট রাখি হয়তো কিছুটা 20-এর মতো। এখন যদি আমরা এই স্টাইল বারের নিচে ডেস্কটপে ক্লিক করি এবং হেডিংয়ের টাইপোগ্রাফি দেখি, তাহলে দেখব এটা এখনও 90 সাইজেই আছে, ঠিক যেমনটা আমরা রেখে গিয়েছিলাম। একইভাবে আমরা আবার মোবাইলে ফিরে গেলে এই বাটনে ক্লিক করতে পারি এবং অ্যাডভান্সডে গিয়ে বুঝতে পারি এটা শুধু মোবাইলেই প্রযোজ্য হবে। আমরা চাইলে এই প্যাডিং বাড়াতে পারি যাতে একটু জায়গা পাওয়া যায়। আপনি চাইলে পুরো সেকশনও নির্দিষ্ট ডিভাইস টাইপ অনুযায়ী লুকিয়ে রাখতে পারেন। তাহলে চলুন আমাদের অ্যাবাউট ইউএস কন্টেইনারে নিচে স্ক্রল করি, কন্টেইনার হ্যান্ডেল সিলেক্ট করি, তারপর অ্যাডভান্সডে গিয়ে আবার স্ক্রল করে রেসপন্সিভ ড্রপডাউন খুঁজে নেই। এখানে যদি আপনি হাইড অন মোবাইল পোর্ট্রেট টগল করেন, তাহলে এই সেকশনটা গ্রে হয়ে যাবে এবং এটা মোবাইলে আর দেখা যাবে না। কিন্তু যদি আমরা আবার ডেস্কটপে ফিরে আসি, তাহলে অ্যাবাউট ইয়োর সেকশনটা এখানেই থাকবে। আপনার ওয়েবসাইটের মোবাইল ভিউতে ঘুরে দেখা আর প্রয়োজনীয় পরিবর্তনগুলো করা সত্যি সময় দেওয়ার মতো বিষয়। এখন অবশ্যম্ভাবীভাবে আপনার ওয়েবসাইট বড় হলে আপনাকে একেবারে নতুন পেজ যোগ করতে হবে। আমি আপনাকে দেখাই কিভাবে সেটা করবেন। চলুন আবার ডেস্কটপে ফিরে যাই এবং এই এলিমেন্টার মেনু বারে ড্রপডাউনে ক্লিক করি, তারপর অ্যাড নিউ পেজে ক্লিক করি। চলুন সেভ করি এবং বেরিয়ে আসি। এটাই নতুন পেজে কন্টেন্ট নিয়ে আসবে। আর যদি আমরা এখানে পেজ সেটিংসের জন্য গিয়ার আইকনে ক্লিক করি, তাহলে এই নতুন পেজের টাইটেল আমরা প্রজেক্টস রাখতে পারি। আমরা দেখতে পাচ্ছি উপরের টাইটেলটা এখনও ড্রাফট হিসাবে দেখানো হচ্ছে, তাই যখনই আমরা চাই এই পেজটা পাবলিক করতে, তখনই আমরা পাবলিশ বাটনে ক্লিক করতে পারি। এখন আমরা চাইলে এখানে স্টার্টার টেমপ্লেট দিয়েও শুরু করতে পারি, যেমন আগেও করেছি পেজ বা ব্লক টেমপ্লেট যোগ করার জন্য। কিন্তু আমরা চাইলে আমাদের অন্য পেজ থেকে কন্টেনার কপি করেও নতুন পেজ দ্রুত তৈরি করতে পারি। চলুন প্রিভিউ চেঞ্জেস ক্লিক করে প্রিভিউ ওপেন করি এবং আমরা এমন কোনো পেজে যেতে পারি যেখান থেকে কন্টেনার কপি করতে চাই। তাহলে যদি আমরা সার্ভিসেস পেজে যাই, চলুন ওপরের অংশটা কপি করি। এখানে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করুন, তারপর কন্টেনার হ্যান্ডেলে ক্লিক করে এই কন্টেনারটা ফোকাস করুন। আমি এটা কপি করতে রাইট ক্লিক করব। এখন যদি আমরা আমাদের নতুন প্রজেক্টস পেজে ফিরে যাই, রাইট ক্লিক করে পেস্ট করলে ঠিক একই সেকশনটা যোগ হবে এবং আমরা এই হেডিংটা এডিট করব। আমরা চাই এখানে লেখা থাকুক প্রজেক্টস এবং আবার পাবলিশ করি। যদি আমরা আমাদের প্রিভিউ ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এই ওপরের হেডারটা আমাদের অন্য পেজগুলোর মতো ট্রান্সপারেন্ট নয়। এটা ঠিক করতে চলুন এডিট পেজ ক্লিক করি। আমি এটা ক্লোজ করছি। তারপর আমরা এখানে অ্যাস্ট্রা সেটিংসে যেতে পারি, তারপর নিচে স্ক্রল করে অ্যাডভান্স সেটিংসে যেতে হবে। ট্রান্সপারেন্ট হেডারের নিচে এনেবেলডে ক্লিক করুন। এই উইন্ডোটা ক্লোজ করুন, তারপর সেভে ক্লিক করুন। তারপর যদি আমরা এই পেজটা দেখি, তাহলে দেখতে পাবো হেডারটা এখন ঠিক হয়ে গেছে। কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করি, আমাদের নতুন পেজ প্রজেক্টস এখনও উপরের ন্যাভিগেশন মেনুতে নেই। এই পেজটা মেনুতে যোগ করতে হলে আমাদের আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যেতে হবে। তাহলে চলুন ওপরের বাম পাশে থাকা ওয়ার্ডপ্রেস লোগোতে ক্লিক করি, তারপর আমরা অ্যাপিয়ারেন্সে যেতে পারি এবং তারপর মেনুজে সবচেয়ে সাম্প্রতিক পেজগুলোর মধ্যে আমরা প্রজেক্টসে ক্লিক করতে পারি, তারপর অ্যাড টু মেনুতে ক্লিক করি। এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবো এটা যোগ হয়ে গেছে। আমরা এটাকে উপরে টেনে নিয়ে গিয়ে অর্ডার করতে পারি। আমরা এটাকে ইনডেন্ট করে সাবমেনু তৈরি করতে পারি। আচ্ছা, আপাতত এটাকে বাইরে রাখি আর যখন আমরা সন্তুষ্ট হব তখন সেভ মেনুতে ক্লিক করি।
দেখার জন্য যে পেজটি যোগ হয়েছে, চলুন আমাদের ওয়েবসাইট ওপেন করি WP অ্যাডমিন বারে ওপরের লিঙ্কে কমেন্ট ক্লিক করে। নতুন এই ট্যাবে গেলে দেখতে পাবো আমাদের প্রজেক্টস পেজটি এখন সার্ভিসেস পেজের পাশে যুক্ত হয়েছে। যদি আবার সেটিংসে ফিরে আসি, তাহলে নিচে স্ক্রল করে আমাদের প্রজেক্টসকে একটি ট্যাব সাব আইটেম মেনুতে নিয়ে যেতে পারি। আবার সেভ করি, ট্যাবে ফিরে যাই, রিফ্রেশ করি, আর এখন প্রজেক্টস এখানে সার্ভিসেসের নিচে ড্রপডাউন হিসেবে দেখা যাচ্ছে। মেনু থেকে যে কোনো লিঙ্ক রিমুভ করাও খুব সহজ। তাহলে আবার ওয়ার্ডপ্রেসে ফিরে আসি। এই ড্রপডাউনগুলোর যে কোনো একটা খুলুন। খুলে গেলে আপনি রিমুভে ক্লিক করে সেটি মেনু থেকে পুরোপুরি সরিয়ে দিতে পারেন। তারপর সেভ করুন। আমি এখন প্রজেক্টসকে আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি এবং সেভ করছি। তাহলে যেহেতু আমরা এখন জানি কিভাবে এই মেনু পরিবর্তন করতে হয়, চলুন দেখি কিভাবে হেডারের বাকি অংশ কাস্টমাইজ করা যায়, যেমন লোগো ও মেনুর রং পরিবর্তন করা। আমাদের ওয়েবসাইট ট্যাবে ফিরে এসে এখান থেকে কাস্টমাইজে ক্লিক করুন, তারপর হেডার বিল্ডারে ক্লিক করুন। লোগো পরিবর্তন করতে সাইট টাইটেল অ্যান্ড লোগোতে ক্লিক করুন, এখানে বা এখানে যে কোনো একটিতে। তারপর চেঞ্জ লোগোতে ক্লিক করে আমরা একটা ফাইল আপলোডের জন্য সিলেক্ট করতে পারি। তাহলে আমি এখান থেকে একটা বেছে নিচ্ছি। আপলোড হয়ে গেলে আবার একবার সেটি সিলেক্ট করুন। আমার লোগোটি রেকমেন্ডেড ক্রপে সুন্দরভাবে ফিট হয়েছে, তাই আমি ক্রপ ইমেজে ক্লিক করব। আর যদি আপনার লোগো এই প্রিভিউতে পরিবর্তন না হয়, তাহলে সম্ভবত আপনি রেটিনা বা উচ্চ পিক্সেল ডেনসিটি ডিসপ্লে ব্যবহার করছেন। তাহলে আপনি এখানে আপনার লোগোর একটি উচ্চ রেজলিউশনের ভার্সন আপলোড করতে পারেন। তবে আপাতত আমি সব ডিভাইসের জন্য এই একটি লোগোই ব্যবহার করব, এবং যখন আমি ওই সুইচটি টগল করি তখন দেখতে পাবেন আমার লোগো এখন দেখাচ্ছে। আমরা এখানে এই স্লাইডার দিয়ে আমাদের লোগোর আকার পরিবর্তন করতে পারি, এবং আমার কাছে এটা ঠিকঠাকই লাগছে। যদি আমরা নিচে স্ক্রল করি, তাহলে আমরা একটা সাইট আইকন, যাকে ফ্যাভিকনও বলা হয়, আপলোড করতে পারি। আমি সেটাতে ক্লিক করব, তারপর সাইট আইকন সিলেক্ট করব এবং আরও একটা ফাইল আপলোড করব। আপনার লোগো ছোট সাইজে এখানে সুন্দর দেখাতে পারে, তবে আমি এর জন্য আলাদা একটা ফাইল রেখেছি। আমি সেটি সিলেক্ট করব এবং এখানে ক্রপিং স্কিপ করব, আর একবার আপলোড হয়ে গেলে আপনি দেখতে পাবেন এটি ট্যাবে কার্যকর হয়েছে। আমাদের প্রিভিউ বড় করে এখানেই দেখানো হয়েছে। এখন যদি আমরা ফিরে যাই এবং হেডার বিল্ডার সিলেক্ট করি, তাহলে আমাদের কাছে সাইট লোগো এবং প্রাইমারি মেনুর মতো জিনিসগুলোর অবস্থান পরিবর্তনের অপশান আছে। তাই আমি এটাকে মাঝখানে টেনে আনতে পারি এবং আপনি দেখতে পাবেন কিভাবে সেটা পরিবর্তন হয়। আপনি এটাকে ওপরে বা নিচে কোনো সারিতে টেনে নিতে পারেন, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছে সেটা পছন্দ করছি না, তাই আমি এটাকে এখানেই রাখব। এই মেনুর রং পরিবর্তন করতে চলুন নিচে স্ক্রল করি এবং ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করি, তারপর ডিজাইন ট্যাবে যাই। তারপর যদি আমরা মেনু কালারের নিচে স্ক্রল করি, তাহলে আমরা টেক্সট লিঙ্কের রং নর্মাল এবং হোভার অ্যাক্টিভ স্টেটের মধ্যে পরিবর্তন করতে পারি। আমি টেক্সটের রং কালোই পছন্দ করি, কিন্তু আমি এই রংটা আমার লোগোর টোনের সাথে মিলিয়ে দেব। আমি ওই হেক্স কোডটা কপি করেছি, আর এখন আমি এটা এখানে যোগ করব। এখন অ্যাক্টিভ মেনু আইটেমের রং আমার লোগোর রঙের সাথে মিলবে। এই পরিবর্তনগুলো সংরক্ষণ করতে চলুন পাবলিশে ক্লিক করি। এখানে নিচে স্ক্রল করলে আমরা ওয়েবসাইটের ফুটারটাও ঠিক একইভাবে এডিট করতে পারি, যেমনভাবে আমরা হেডার এডিট করেছি। তাহলে এখানে ক্লিক করি, আবার কাস্টমাইজে ফিরে যাই, তারপর ফুটার বিল্ডারে নিচে যাই। এতে ফুটার ফোকাস হবে, আর আপনি দেখতে পাবেন এখানে একই ধরনের লেআউট আছে। চলুন এই কপিরাইট অংশটা খুঁজে দেখি, এবং আমরা এখন বছরের মানটা ঠিক করব। তাহলে এখানে 2022-এর বদলে আমি এটা মুছে ফেলব। আমি একটা বাম ব্র্যাকেট, তারপর কারেন্ট আন্ডারস্কোর ইয়ার আন্ডারস্কোর দিয়ে টাইপ করব এবং ডান ব্র্যাকেট দিয়ে বন্ধ করব। এখন এটা একটা ভ্যারিয়েবল যা বর্তমান বছর দেখাবে। এখন যেহেতু এটা ঠিক হয়েছে, চলুন আমাদের লোগোটা হেডারের সাথে মিলিয়ে পরিবর্তন করি। আমি এই কলম আইকনে ক্লিক করব। আমি বলবো এখানে পেয়ে গেছি। আমি লোগোতে রিপ্লেসে ক্লিক করব, তারপর মিডিয়া লাইব্রেরি খুলব। আমি আগের মতোই আমার লোগো সিলেক্ট করব, তারপর সিলেক্টে ক্লিক করব। তারপর আবার ফুটার মেনু অপশনগুলোতে যেতে চাইলে আমরা ব্যাকে ক্লিক করে এখানে ফুটার মেনুতে ক্লিক করতে পারি, অথবা এখান থেকেও সরাসরি ক্লিক করতে পারি। আমাদের কাছে অপশন আছে এই পেজগুলোকে ইনলাইন করতে, যেটা এখন দেখানো হচ্ছে, অথবা স্ট্যাক করতে। আমার ইনলাইনটাই ভালো লাগে, আর আপনি চাইলে যেভাবে খুশি সাজাতে পারেন। আমাদের পরিবর্তনগুলো সংরক্ষণ করতে চলুন পাবলিশে ক্লিক করি। তারপর আমরা কাস্টমাইজারটা বন্ধ করতে পারি।
আর যখন আমাদের ওয়েবসাইট নিয়ে আমরা সন্তুষ্ট, তখন আমরা লাইট স্পিড ক্যাশ প্লাগইন অ্যাক্টিভেট করতে পারি, যা আমাদের ওয়েবসাইটকে আরও দ্রুত করবে। চলুন এখানে লোগোতে ক্লিক করে আবার ওয়ার্ডপ্রেসে ফিরে যাই। তারপর চলুন প্লাগইনসে যাই, অ্যাড প্লাগইনে ক্লিক করি, লাইট স্পিড ক্যাশ খুঁজি, লিখে সার্চ করি, তারপর এই প্লাগইনটা খুঁজে ইনস্টল নাওতে ক্লিক করি। ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করতে পারি। এটি প্লাগইন তালিকায় দেখা যাবে, চাইলে পরে ডিঅ্যাক্টিভেট করা যাবে, তবে আপাতত সাইটের পারফরমেন্স বাড়বে। বাকি শুধু একটা কাজ, এলিমেন্টরের সেই ফ্রি কাস্টম ডোমেনটি এখন আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। চলুন এখনই সেটা করি। এটা করতে হলে চলুন আবার এলিমেন্টরে ফিরে যাই। আমি আমার ট্যাবে যাব এবং বাকি সব কিছু বন্ধ করে দেব। তারপর ওয়ার্ডপ্রেসের যে কোনো জায়গা থেকে চলুন হোস্টিং ট্যাবে যাই, হোস্টিংয়ে ক্লিক করি, তারপর ওয়েবসাইট ওভারভিউতে যাই। আমাকে সেখানে নিয়ে চলো। আমাদের ওয়েবসাইট ওভারভিউতে আমরা দেখতে পাচ্ছি এখনও আমাদের একটা ডোমেইন কানেক্ট করা বাকি আছে। এই আইটেমটি আমাদের লঞ্চ ইওর সাইট চেকলিস্টে তালিকাভুক্ত আছে। আর যদি আমরা ডোমেনস ট্যাবে যাই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে আমরা যে টেম্পোরারি ডোমেন ব্যবহার করছিলাম সেটা দেখাবে এবং জানাবে যে আমরা এখনও আমাদের ফ্রি ডোমেন রিগিন করতে পারি। এখানে চলুন রিডিমে ক্লিক করি। আদর্শভাবে যদি পাওয়া যায় তাহলে আপনি .com ডোমেন নিতে চাইবেন। ডোমেন এছাড়াও আপনার ওয়েবসাইটের নাম সংক্ষিপ্ত এবং সহজে মনে রাখার মতো হলে ভালো হয়। এখানে আপনি আপনার সম্ভাব্য ডোমেন সার্চ করতে পারেন। আমি বলছি dancesimpletute.com। তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এটা আমাদের নিয়ে যাবে এলিমেন্টরের পার্টনার হোভারে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে ওয়েবসাইটটি বেছে নিয়েছি সেটি পাওয়া যাচ্ছে কারণ এটি আমাদের এলিমেন্টার প্ল্যানের সাথে প্রথম বছরের জন্য অন্তর্ভুক্ত। মূল্য ফ্রি এবং আমরা এটি কার্টে যোগ করতে পারি। যোগ করার পর আমি এই আইটেমে ক্লিক করব। আমরা আমার .com ডোমেন ব্যবহার করব, তবে আপনি দেখতে পারেন যে আপনি একটি ফ্রি .online ডোমেনও পাচ্ছেন। ডোমেনটিও যোগ হয়েছে, শুধু ওকেতে ক্লিক করা। শপিং কার্টে আপনার জন্য কিছু অতিরিক্ত অপশন আছে, কিন্তু আমি কিছু অতিরিক্ত যোগ না করেই এগিয়ে যেতে চাই। নিচে স্ক্রল করুন এবং সিকিউর চেকআউটে ক্লিক করুন। প্রথম ধাপে হবারে একটা অ্যাকাউন্ট তৈরি করতে আপনার তথ্য দিন। এরপর পরিষেবার শর্তাবলী পড়ুন এবং সম্মত হন। তারপর কন্টিনিউতে ক্লিক করুন। দ্বিতীয় ধাপে আপনার রেজিস্ট্রেশনের তথ্য পূরণ করুন। তৃতীয় ধাপে আজকের মোট মূল্য 0 হলেও আপনাকে বিলিং তথ্য পূরণ করতে হবে। সবশেষে আপনি নিশ্চিত করতে পারেন এবং আপনার অর্ডার সাবমিট করুন। অর্ডার করার পর আমি আমার .com নির্বাচন করব ডোমেনটি এলিমেন্টারের সাথে সংযোগ করার জন্য। এই পৃষ্ঠায় থাকাকালীন ওয়েবসাইটের ব্যবহারের ওপর নির্ভর করে আপনি চাইলে অটো রিনিউয়াল বন্ধ করে দিতে পারেন। আমি আপাতত এটি বন্ধ করে দিচ্ছি। আপনিও হোভার থেকে একটি যাচাইকরণ ইমেল পাচ্ছেন। চলুন আমাদের ইমেল ইনবক্স খুলে হোভার থেকে আসা সাবজেক্ট লাইনে ভেরিফিকেশন রিকোয়ার্ড দিয়ে শুরু হওয়া ইমেলটি খুঁজে দেখি। একবার আমরা এটি খুললে আপনাকে এখানে যাচাইকরণ লিঙ্কটি খুঁজে বের করতে হবে এবং আমরা সেটিতে ক্লিক করতে পারি, এবং এখানে আপনাকে শুধু আপনার যোগাযোগের তথ্য যাচাই করতে হবে। নিচে স্ক্রল করুন এবং ভেরিফাই ইনফরমেশন ক্লিক করুন। এখন আমরা এই ট্যাবটি বন্ধ করতে পারি। চলুন আমাদের ইমেল ইনবক্স বন্ধ করি এবং এখানে হোভারে আমরা অগ্রগতি চেক করতে পারি। এখন আমাদের ডোমেইন সংযুক্ত হয়ে গেছে। চলুন এলিমেন্টরে ফিরে গিয়ে শেষ করি। এলিমেন্টরে ফিরে গেলে তারা বুঝতে পারছে যে আমরা আমাদের নতুন কাস্টম ডোমেন সংযুক্ত করেছি। এটি সাথে সাথে উপলব্ধ নাও হতে পারে, তবে এখানে আমরা আমাদের ডোমেইন কপি করতে পারি, নতুন একটা ট্যাবে যেতে পারি এবং সেখানে পেস্ট করতে পারি। সবকিছু পুরোপুরি সেট আপ হওয়ার আগে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পারেন। এটি আপাতত বন্ধ করি বলি বুঝেছি, এবং যখন এই রেকর্ডগুলো আপডেট হচ্ছে তখন আপনি যে কোনো সময় এই ডোমেনস ট্যাবে ফিরে এসে ডিএনএস স্ট্যাটাস চেক করতে পারেন। আমার রেকর্ডগুলো এখনও আপডেট হচ্ছে, তাই আমাকে আরেকটু অপেক্ষা করতে হবে, তবে এই পর্যায়ে আপনাকে আর কোনো পদক্ষেপ নিতে হবে না। আপনার কাস্টম ডোমেন সঠিকভাবে সেট আপ হয়েছে তা নিশ্চিত করার জন্য আমার রেকর্ডগুলো আপডেট হওয়া শেষ হলে আমি আবার এই স্ক্রিনে ফিরে আসব এবং সম্পূর্ণ হলে কেমন দেখায় তা আপনাকে দেখাবো। এই সময়ে আমরা চাইলে আমাদের অস্থায়ী ডোমেনে যেতে পারি, এটি কপি করতে পারি এবং আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা দেখতে পারি। আমি এই ট্যাবটি বন্ধ করে দিচ্ছি এবং আমার রেকর্ডগুলো আপডেট হলে আবার এখানে ফিরে আসব।
যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাকে দেখাবো কিভাবে হভারে আপনার ডিএনএস রেকর্ডসগুলো চেক করবেন। প্রথমে চেক ডিএনএস স্ট্যাটাসে ক্লিক করুন, তারপর সাহায্যের জন্য ওপেন দ্য গাইডে ক্লিক করুন। এটি আমাদেরকে হভারে সাইন ইন করতে বলবে। তাহলে চলুন এখনই নতুন একটা ট্যাবে সেটা করি। আমি আমার অ্যাকাউন্টে যাব, তারপর কন্ট্রোল প্যানেলে যাব। এখানে আমরা আমাদের ডোমেনগুলো দেখতে পারি এবং আমি আমার .com ডোমেনটি নির্বাচন করব। ডোমেন। তারপর এই পেজ থেকে ডিএনএস ট্যাবটি নির্বাচন করুন। চলুন আবার এলিমেন্টরের গাইডে ফিরে যাই এবং পরবর্তী ধাপগুলো দেখতে নেক্সটে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি সিনেম এবং এ টাইপ রেকর্ড দুটোই যোগ করার নির্দেশনা। যদি আমরা আবার হোভারে যাই তাহলে দেখতে পারি এই দুইটি রেকর্ড আছে কিনা। যদি না থাকে তাহলে আমরা এগুলো যোগ করতে পারি এবং এখন হোভার দ্বারা যোগ করা অন্য দুটো রেকর্ড ক্লিক করে এবং ডিলিট দিয়ে কনফার্ম করে মুছে ফেলি। এখন চলুন এলিমেন্টরের গাইডে ফিরে যাই এবং আমরা ডানে ক্লিক করতে পারি। ডিএনএ স্ট্যাটাস আপডেট হতে এখনও কিছুটা সময় লাগতে পারে, তবে যদি আমরা আমাদের ডোমেন কপি করে সার্চ বারে পেস্ট করি তাহলে দেখি আমার টেম্পোরারি ডোমেন এই পরিবর্তনগুলো করার কয়েক মিনিটের মধ্যেই আমার কাস্টম ডোমেনে রিডাইরেক্ট হয়েছে। এলিমেন্টার নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আর আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখব।